যমুনায় বিভিন্ন দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতবিনিময় সেনাপ্রধান সহ সচিবদেরকে দিলেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, আওয়ামী লীগকে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। লুটের অস্ত্র ১৯ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অভিষেকে কর্মচঞ্চল সুপ্রিম কোর্ট। থানা এবং ট্রাফিক পুলিশ কাজে ফেরায় আগের চেহারা পাচ্ছে ঢাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রোকন, বৈঠক কি শুরু হয়েছে আর কারা কারা সেখানে উপস্থিত হয়েছেন? শাকিলা, 3:30টার দিকে আসলে বিএনপির 9 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। এবং এই উপদেষ্টা বিএনপির যে প্রতিনিধি দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন নেতৃত্বে, এবং একই সঙ্গে বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জমিরুদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, এবং একইভাবে হচ্ছে প্রায় জমিরুদ্দিন সরকার সহ প্রায় 9 জনের এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ করতে বলছেন। এবং আমরা এখন পর্যন্ত যা জানতে পারছি যে এরপরে বিএনপির পরে জামাত ইসলামের নেতারাও আসবেন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে, এবং তারপরে আরও 4টি রাজনৈতিক দলের আসার কথা রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে বৈঠকটি মাত্র শুরু হয়েছে, এবং এই বৈঠক শেষে নেতারা বেরিয়ে আসলে তখন আমরা জানতে পারবো যে আসলে কি হলো এই বৈঠকের মধ্যে। নিশ্চয়ই দেশের এই পরিস্থিতির মধ্যে তারা একটি বিএনপির দিক থেকে প্রধান উপদেষ্টাকে কি কি পরামর্শ দিলেন আমরা তখনই আপনাদের বিস্তারিত জানাতে পারবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে এই ছিল সর্বশেষ। শাকিলা। জি রোকন, আপনাকে ধন্যবাদ। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে তার 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সাথে। সকাল 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। সোমবার সকাল 10:30টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 11:15টার দিকে বের হয়ে যান। এরপর বৈঠক করেন তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবদের সাথে। মন্ত্রণালয়ের কর্ম পরিকল্পনা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগের দল পুনর্গঠনে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগকে কাউন্টার রেভলিউশন নিয়ে হুঁশিয়ারি করে তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ জনগণ এখনও আপনাদেরকে গ্রহণ করতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আশ্বাস দিয়ে লুট হওয়া অস্ত্র 19 আগস্টের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশও দেন তিনি। আগামী 7 দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে উদ্ধার অভিযান শুরু হবে বলেও জানান এম সাখাওয়াত। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। এখন থেকে সিন্ডিকেট করে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে প্রথম দিনের মতো এজলাসে আসেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকারদের পরিবারগুলো বিচারের জন্য প্রধান বিচারপতির দিকে তাকিয়ে আছে। দুর্নীতির ব্যাপারেও নিম্ন আদালতের বিচারকদের হুঁশিয়ারি দেন। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রসঙ্গ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন বার সভাপতি। এদিকে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ।
7 দিন পর প্রাণ ফিরেছে রাজধানীর থানাগুলোতে, চলছে সাধারণ ডায়েরি সহ দাপ্তরিক কাজ। তবে নিরাপত্তাহীনতায় এখনও বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না পুলিশ সদস্যরা। এদিকে ছন্দপতনের পর ঢাকার রাস্তায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশও। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের এক সপ্তাহ পর রাজধানীর রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কারওয়ানবাজার, ফার্মগেট, বাংলা মোটর, মিরপুর, গুলশান ও উত্তরায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। পাশাপাশি এখনও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে ডিজিএফআই এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে MIST-এর কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও VDP-র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথে থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। ভারতের গণমাধ্যমের এমন খবর ফেক। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, কোকোকে হত্যা করা হয়েছে। কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী কয়েকদিন দেশের পরিস্থিতি ঘোলাটের শঙ্কা করছেন দেশের বিশিষ্টজনরা। ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় সনদ জরুরি বলেও মত দেন বিশিষ্টজনরা। আশঙ্কা হচ্ছে আগামী কয়েকদিনে এই পরিস্থিতি ঘোলাটা করার জন্য অনেক প্রচেষ্টা হবে। তো আমাদের এই তরুণদেরকে কিন্তু সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা ক্ষমতার অংশীদার না হয়ে তাদের, এটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ভূমিকাটা তাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু করা দরকার, অবিলম্বে শুরু করা দরকার। যারা প্রত্যক্ষভাবে হত্যার কমান্ড দিয়েছেন পাবলিকলি, তাদের বিরুদ্ধে মামলা করা দরকার, তাদের খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা দরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে, ব্যাংকিং খাতকে সার্বিক অর্থনীতিতে কাজে না লাগিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের উন্নয়নে ব্যবহার করা হয়েছে। এ কারণে আর্থিক খাতের ক্ষতির সাথে অনেকগুলো ব্যাংক ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরের নিয়োগও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে তারা স্বাধীনভাবে কাজ না করে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে কাজ করেছে। ব্যাংকিং খাতের সংস্কারে দ্রুত সময়ে ব্যাংকিং কমিশন গঠন করার কথা বলছে CPD। সোমবার CPD কার্যালয়ে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলে CPD। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতের দুর্দশার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।